প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব মার্কেটিং মিক্স বা বাজারজাতকরণ মিশ্রণ কি। বাজারজাতকরণ মিশ্রণ বা মার্কেটিং মিক্স, যেটাকে সংক্ষেপে 4P বলা হয়: প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। এটা আমরা আজকে শিখব। আর এটা আছে বাজারজাতকরণ নীতিমালা বা প্রিন্সিপালস অফ মার্কেটিং বইয়ের অধ্যায় 2-এ। তো দেখো, মার্কেটিং মিক্স, বাজারজাতকরণ মিশ্রণ। মার্কেটিং মিক্স, বাজারজাতকরণ মিশ্রণ 4টা ভাগে ভাগ করা হয়েছে এখানে: প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। তো দেখো, নাম্বার 1, প্রোডাক্ট, পণ্য। পণ্য হলো কোনো দৃশ্যমান বা অদৃশ্যমান সত্তা যা মানুষের অভাব বা প্রয়োজন পূরণ করতে পারে। বাজারজাতকারী বাজার গবেষণার মাধ্যমে ক্রেতা বা ভোক্তার প্রয়োজনের নিরিখে পণ্য প্রস্তুত করে এবং বাজারে সরবরাহ করে। তো দেখো, পণ্য হচ্ছে আসলে দৃশ্যমান বা অদৃশ্যমান সত্তা। তো এখানে দৃশ্যমান বা অদৃশ্যমান যে শব্দটা, এটা রেডমার্ক করা আছে। তো পণ্য আসলে দৃশ্যমান হতে পারে এবং অদৃশ্যমান মানে এখানে সেবাকে ইন্ডিকেট করা হয়েছে। আসলে এটা হতে পারে যা মানুষের অভাব বা প্রয়োজন পূরণ করে। মানুষের অভাব বা প্রয়োজন পূরণ করার জন্য কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো তৈরি করে, সেগুলি আসলে পণ্য। বাজারজাতকারী বাজার গবেষণার মাধ্যমে ক্রেতা বা ভোক্তার প্রয়োজনের নিরিখে পণ্য প্রস্তুত করে এবং বাজারে সরবরাহ করে। তো দেখো, বাজারজাতকারী মানে উৎপাদনকারী এবং বিক্রয়কারী যারা আছেন, তারা বাজার গবেষণার মাধ্যমে মানে ক্রেতার কি প্রয়োজন সেটা আগে গবেষণার মাধ্যমে খুঁজে বের করে তারপর সেই অনুযায়ী পণ্য বা সেবা তৈরি করে প্রস্তুত করে সেটা বাজারে সরবরাহ করে। Product refers to a goods or service that a company offers to customers. Ideally, a product should fulfill an existing consumer demand. তো দেখো, একই বিষয় আসলে এখানে ইংরেজিতে বলা হয়েছে। তো দেখো, একটা পণ্যের মধ্যে কি কি থাকতে হবে? প্রোডাক্ট, হোয়াট সলিউশন ডাজ দ্য কাস্টমার ওয়ান্ট অ্যান্ড নিড। একটা পণ্যের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? ফিচার্স, ডিজাইন, ইউজার এক্সপিরিয়েন্স, নেম, ব্র্যান্ড, ডিফারেন্সিয়েশন। তো দেখো, এখানে আছে বৈচিত্র্য, মান, নকশা, বৈশিষ্ট্য, ব্র্যান্ড নেম এবং মোড়কীকরণ। একটা পণ্যের মধ্যে মোটামুটি এই বৈশিষ্ট্যগুলো থাকে। একটা পণ্যের অবশ্যই বৈচিত্র্য থাকবে, একটা নির্দিষ্ট মান থাকবে, নকশা বা ডিজাইন থাকবে, স্পেসিফিক বৈশিষ্ট্য থাকবে, একটা ব্র্যান্ড নেম বা নাম থাকবে এবং অবশ্যই একটা মোড়কীকরণ বা প্যাকেজিং থাকবে। মোটামুটি এই বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা সেগুলোকে একটা পণ্য বা সেবা বলি। তো দেখো, সচরাচর আমরা যে পণ্য বা সেবা ব্যবহার করি, আমাদের নিত্য প্রয়োজনীয় যেগুলো আছে, সেগুলোর দিকে যদি আমরা একটু দৃষ্টি দেই, তাহলে আমরা মোটামুটি এই বৈশিষ্ট্যগুলোই পাই। নাম্বার 2, মার্কেটিং মিক্স বা বাজারজাতকরণ মিশ্রণের দ্বিতীয় উপাদান হচ্ছে প্রাইস। প্রাইস বা মূল্য। সঠিক মূল্য নির্ধারণের মাধ্যমে বিপণনের সাফল্য অর্জন করা সম্ভব। কোনো পণ্য ক্রয়ের জন্য যে পরিমাণ অর্থ ক্রেতা বা ভোক্তা বিপণনকারীকে প্রদান করে তাকে মূল্য বলে। মূল্য ক্রেতা কর্তৃক বিক্রেতাকে প্রদত্ত আর্থিক বিনিময়। উৎপাদক, ক্রেতা বা ভোক্তা সকলের কাছে মূল্য গুরুত্বপূর্ণ উপাদান, কারণ মূল্য হলো বিপণন মিশ্রণের একমাত্র উপাদান যার মাধ্যমে কোম্পানি আয় করতে পারে। আবার ক্রেতার প্রত্যাশা, সামর্থ্য ও পণ্যের উপযোগের সাথে মূল্যের সামঞ্জস্য থাকলেই ক্রেতা পণ্য ক্রয় করতে আগ্রহী হয়। দেখো, আসলে কোনো পণ্য ক্রয় করার জন্য ক্রেতা যে পরিমাণ অর্থ খরচ করে বা বিপণনকারীকে প্রদান করে তাকেই আসলে মূল্য বলা হয়। তো মূল্যটা আসলে খুব গুরুত্বপূর্ণ হিসেবে এখানে দেখানো হয়েছে, কারণ এখানে একটা বিনিময় ঘটে, আর্থিক বিনিময়। ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা আর্থিক বিনিময় ঘটে। এই জন্য মূল্যটাকে আসলে ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষের কাছে গুরুত্বপূর্ণ হিসেবে এখানে তুলে ধরা হয়েছে।
Price is the cost consumers pay for a product. Marketers must link the price to the product's real and perceived value. But they also must consider supply cost, seasonal discounts, and competitors' prices. তো দেখো আসলে একই বিষয় এখানে বলা হয়েছে ইংরেজিতে, প্রাইস ইজ দ্য কস্ট কনজিউমার্স পে ফর এ প্রোডাক্ট, মানে পণ্যটা পাওয়ার জন্য ক্রেতা যে মূল্য পরিশোধ করে সেটাই আসলে মূল্য। এবং এখানে আরো কিছু বিষয়কে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়েছে, সেটা হচ্ছে প্রোডাক্টস রিয়াল অ্যান্ড পারসিভড ভ্যালু, মানে ক্রেতা আসলে এই পণ্যটা কেনার জন্য কতটুকু মূল্য পরিশোধ করতে প্রস্তুত। সাপ্লাই কস্ট, খরচ, উৎপাদনের খরচ কত আছে, সাপ্লাই কস্ট কত আছে, ডিসকাউন্ট কেমন, প্রতিযোগী যারা আছে, কম্পিটিটর যারা আছে তাদের প্রাইস কেমন, এগুলো সবই বিবেচনায় নিতে হবে। মূল্য নির্ধারণের সাথে সম্পর্কযুক্ত বিষয়গুলো হলো তালিকা মূল্য, লিস্ট প্রাইস, বার্টার, ডিসকাউন্ট, ছাড়, অ্যালাউন্স, পরিশোধের সময়, পেমেন্ট পিরিয়ড, এবং বাকিতে বিক্রির শর্ত, ক্রেডিট টার্মস। তো দেখো, যে কোনো পণ্যের যখন মূল্য নির্ধারণ করে তখন তার একটা তালিকা মূল্য, লিস্ট প্রাইস থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ। বার্টার, ডিসকাউন্ট, তো অনেক পণ্যে দেখা যাচ্ছে বর্তমানে ডিসকাউন্ট দেয়, সার্টেন পার্সেন্টেজ ডিসকাউন্ট দেয়, এটা গুরুত্বপূর্ণ। ছাড়, অ্যালাউন্স, বিশেষ বিশেষ ওকেশন উপলক্ষে বা বিশেষ বিশেষ মৌসুম উপলক্ষে অনেক সময় ছাড় দেয় বা অ্যালাউন্স দেয়, এটা গুরুত্বপূর্ণ। পরিশোধের সময়, পেমেন্ট পিরিয়ড, তো দেখো অনেক পণ্যের ক্ষেত্রে আসলে সঙ্গে সঙ্গে সব মূল্য পরিশোধ করতে হয় না, কিস্তিতে পরিশোধের সুযোগ থাকে বা একটা নির্দিষ্ট মেয়াদের মধ্যে পণ্যটার মূল্যটা পরিশোধ করার সুযোগ থাকে। তো এই পরিশোধের সময় এটা আসলে মূল্য নির্ধারণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবার আছে বাকিতে বিক্রির শর্ত, ক্রেডিট টার্মস। অনেক পণ্য বা সেবা আছে যেগুলো আসলে বাকিতে কেনা যায়, নগদ টাকায় না কিনে বাকিতে কেনা যায়। তো বাকিতে কেনার ক্ষেত্রে কি কি শর্ত প্রযোজ্য হবে, ক্রেডিট টার্মস কি কি হবে, যেমন কিস্তিতে মোটর সাইকেল কেনা যায়, টিভি, ফ্রিজ কেনা যায়। তো এই বিষয়গুলো আসলে কি কি শর্ত থাকবে সেখানে, এই শর্তগুলো আসলে মূল্যের সঙ্গে গুরুত্বপূর্ণ, সংযুক্ত এবং খুবই গুরুত্বপূর্ণ। তো মূল্য নির্ধারণের ক্ষেত্রে কম বেশি মোটামুটি সব ব্যবসায়ী মোটামুটি এই বিষয়গুলোর ক্ষেত্রে কেয়ারফুল বা যত্নবান হয়। নাম্বার 3, প্লেস, বন্টন বা স্থান, বাজারজাতকরণ মিশ্রণের 3 নম্বর উপাদান। পণ্য বন্টনের মাধ্যমে বিপণনকারী সঠিক ক্রেতা বা ভোক্তার কাছে যথাসময়ে সঠিক মূল্যের বিনিময়ে পণ্য প্রাপ্তি নিশ্চিত করে। প্রতিযোগিতার বাজারে বিপণনকারী কত তাড়াতাড়ি গ্রাহকের নিকট পণ্য পৌঁছাতে পারে তার উপর বিপণনকারীর সাফল্য নির্ভর করে। তো দেখো আসলে বন্টন প্রণালী হচ্ছে আসলে উৎপাদনকারী থেকে চূড়ান্ত ভোক্তার নিকট পণ্য পৌঁছানোর জন্য মধ্যবর্তী পর্যায়ে যারা সহায়তা করে, পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী বা ডিলার যারা আছে তারা সহায়তা করে সাপ্লাই চেইনে, এর আসলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো প্রতিযোগিতার বাজারে বিপণনকারী কত তাড়াতাড়ি গ্রাহকের নিকট পণ্য পৌঁছতে পারে, তো মোটামুটি ব্যবসা কিন্তু এখন কম্পিটিটিভ, তার উপর আবার সব ব্যবসায়ী মোটামুটি অনলাইনের মাধ্যমে ক্রেতার নিকট পণ্য ডেলিভারির ক্ষেত্রে কোন ব্র্যান্ডের পণ্য বা কোন কোম্পানি কত দ্রুত কত ভালো উপায়ে পণ্যটা ডেলিভারি করতে পারছে সেটার উপর কিন্তু একটা প্রতিযোগিতা আছে। তো এই জন্য এখন আসলে এই যুগে এসে বিপণনকারী বা ব্যবসায়ীকে এই পণ্যের বন্টন বা ডেলিভারির উপর আসলে খুবই কেয়ারফুল হতে হয় এবং এটার উপর আসলে বিপণনকারীর সাফল্য নির্ভর করে। When a company makes decisions regarding place, they are trying to determine where they should sell a product and how to deliver the product to the market. In some cases, this may refer to placing a product in certain stores, but it also refers to the product's placement on a specific store's display. তো দেখো একই বিষয়ের উপরে যেটা বলা হলো সেটা আসলে এখানে ইংরেজিতে বলা হয়েছে। পণ্যের বন্টন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো পরিবহন ও ডেলিভারি,
ট্রান্সপোর্টেশন অ্যান্ড ডেলিভারি, পণ্য বন্টন প্রণালী চ্যানেলস, আওতাভুক্ত এলাকা কাভারেজ, পণ্যের সমাবেশ অ্যাসর্টমেন্টস, অবস্থান লোকেশনস এবং মজুত মাল ইনভেন্টরি ও বন্টন সহায়ক সেবা লজিস্টিক্স। তো দেখো, বন্টন ব্যবস্থার ক্ষেত্রে আসলে গুরুত্বপূর্ণ বিষয় কি কি? পরিবহন ও ডেলিভারি, কোন পরিবহনের মাধ্যমে আমরা এটা আসলে পণ্যটা পরিবহন করব, বন্টন প্রণালীটা কেমন হবে, লং নাকি শর্ট, আওতাভুক্ত এলাকা কাভারেজ, কোন কোন এলাকায় আমার পণ্যটা ডেলিভারি হচ্ছে, পণ্যের সমাবেশ অ্যাসর্টমেন্ট, কোন কোন ক্যাটাগরির পণ্য কোন এলাকায় যাবে, কোন কোন ক্যাটাগরির পণ্য কোন কোন পণ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, এই অ্যাসর্টমেন্টটা গুরুত্বপূর্ণ। অবস্থান লোকেশন, পণ্যটা কোন এলাকায় বা কোন লোকেশনে কতদিন থাকবে, মজুত মাল ইনভেন্টরি এবং বন্টন সহায়ক সেবা যেগুলো আছে লজিস্টিক্স। তো মোটামুটি এই বিষয়গুলো আসলে পণ্যের বন্টন ব্যবস্থার সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত এবং এগুলোর বিষয়ে বন্টন প্রণালীতে যারা সংযুক্ত আছে বা যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরকে সতর্ক থাকতে হয়। লাস্ট ওয়ান, বাজারজাতকরণ মিশ্রণের সর্বশেষ উপাদান হচ্ছে প্রমোশন, প্রসার। ক্রেতা বা ভোক্তার সাথে বিপণনকারীর যোগাযোগের মাধ্যম হলো প্রসার। প্রসারের বিভিন্ন উপাদানের মাধ্যমে বিপণনকারী ক্রেতা বা ভোক্তার কাছে পণ্য সম্পর্কে তথ্য প্রদান করে, পণ্য ক্রয়ে উৎসাহ প্রদান করে এবং পণ্য ক্রয়ের কথা মনে করিয়ে দেয়। পণ্যের চাহিদা তৈরি করতে, চাহিদা ধরে রাখতে এবং প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বিভিন্ন প্রসারমূলক কার্যক্রমের সাথে বিপণনকারী সংযুক্ত থাকে। তো দেখো, এতক্ষণ আমরা আলোচনা করলাম আসলে পণ্য উৎপাদন এবং মূল্য নির্ধারণ এবং বন্টন সম্পর্কে। তো উৎপাদনকৃত পণ্য, এটা যিনি উৎপাদন করছেন ব্যবসায়ী, তিনি ভোগ করবেন না, ভোগ করবেন ক্রেতা বা ভোক্তা। তো ক্রেতা বা ভোক্তা এই উৎপাদনকারীর উৎপাদিত পণ্য সম্পর্কে জানবেন কিভাবে, বা যদি নাই জানেন তাহলে সেটা সম্পর্কে তার আগ্রহ তৈরি হবে কিভাবে, বা তিনি কিনবেন কিভাবে। তো এই যে একটা কমিউনিকেশন, উৎপাদনকারীর উৎপাদিত পণ্য সম্পর্কে ক্রেতা বা ভোক্তাকে জানানোর এই যে একটা কমিউনিকেশন, এই কমিউনিকেশনটা কিভাবে হবে আসলে? তো এটা হবে আসলে প্রসারের মাধ্যমে। যদি এটা না হয় তাহলে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হবে। তো প্রসারের মাধ্যমে আসলে কমিউনিকেশন গ্যাপটা দূর করা হয়। উৎপাদনকারীর উৎপাদিত পণ্য সম্পর্কে ক্রেতা ভোক্তার কাছে তথ্য প্রদান করা হয়, পণ্য ক্রয়ে উৎসাহ প্রদান করা হয় বিজ্ঞাপনের মাধ্যমে বা অন্য উপায়ে, পণ্য ক্রয়ের কথা মনে করিয়ে দেওয়া হয়, রিমাইন্ডার দেওয়া হয়, পণ্যের চাহিদা তৈরি করা হয়, চাহিদা ধরে রাখা হয় লং টার্মে, এবং কম্পিটিটর যারা আছে, প্রতিযোগী, তাদের সঙ্গে কম্পিটিশনে টিকে থাকার জন্য আসলে এই প্রসারের প্রয়োজন আছে, এবং এই জন্য আসলে কোম্পানিগুলো প্রসারমূলক কার্যক্রম সম্পাদন করে থাকে। Promotion includes advertising, public relations, and promotional strategy. The goal of promoting a product is to reveal to consumers why they need it and why they should pay a certain price for it. তো একই বিষয় আসলে এখানে বলা আছে আসলে প্রমোশনের মধ্যে কি কি আছে, বিজ্ঞাপন, পাবলিক রিলেশন, জনসংযোগ আর অন্য কৌশল আছে। এবং এর পাশাপাশি প্রমোশনের কাজ হচ্ছে একটা কনজিউমারকে এটা মনে করিয়ে দেয় যে আসলে কেন সে এই পণ্যটা কিনবে, বা এই পণ্যটা কেনার জন্য সে কিভাবে উপকৃত হবে, এবং এই পণ্যটা কেনার জন্য যে টাকাটা বা অর্থটা সে প্রদান করবে এর বিনিময়ে সে কি বেনিফিট পাবে, এটা তাকে বোঝানো। এটা বেসিক্যালি আসলে প্রমোশনের একটা উদ্দেশ্য বা গোল, সেটা এখানে বলা হয়েছে। তো দেখো, এর কার্যক্রমের মধ্যে কি কি আছে: বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজিং, বিক্রয় প্রসার, সেলস প্রমোশন, গণসংযোগ, পাবলিক রিলেশন, এবং ব্যক্তিক বিক্রয়, পার্সোনাল সেলিং। বিজ্ঞাপন কি? তো বিজ্ঞাপন আমরা কম বেশি সবাই রেডিও, টেলিভিশন বা বিলবোর্ড, বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দেখি। তো বিজ্ঞাপন আসলে এক ধরনের এটা পেইড মাধ্যম, যে মাধ্যমে কোম্পানি নির্দিষ্ট অঙ্কের টাকা পরিশোধ করে বিজ্ঞাপন কোনো এজেন্টের মাধ্যমে তৈরি করে একটা নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে অ্যাডভার্টাইজ করে, প্রচার করে। নাম্বার 2 হচ্ছে বিক্রয় প্রসার, সেলস প্রমোশন। মানে বিক্রয় বৃদ্ধি করার জন্য শর্ট টার্মে যে কৌশলগুলো নাই সেগুলো আসলে বিক্রয় প্রসার।
যেমন ডিসকাউন্ট দেওয়া, মেলার আয়োজন করা। এরপর আছে গণসংযোগ, পাবলিক রিলেশনস, জনগণের সঙ্গে আসলে ব্যবসা প্রতিষ্ঠানের সংযোগ তৈরি করার জন্য কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যেগুলো আছে সেগুলো করে। পাবলিক ফাংশন যেগুলো আছে সেগুলোতে অনেক সময় স্পন্সরশিপ করে বা জনগণকে জানানোর জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়। এগুলো সব আসলে জনসংযোগের বা গণসংযোগের কাজ। এবং ব্যক্তিক বিক্রয়, পার্সোনাল সেলিং। ব্যক্তিক বিক্রয় কি? সেলসম্যান যারা আছে বা কোম্পানির প্রতিনিধি যারা আছে তারা ব্যক্তিগত ক্যারিশমা ব্যবহার করে ক্রেতাকে আকৃষ্ট করার জন্য এবং ক্রেতার নিকট পণ্য বা সেবা সম্পর্কে তথ্য উপস্থাপনের মাধ্যমে বিক্রি করার জন্য যে চেষ্টা করে সেগুলোকে আসলে বলা হচ্ছে ব্যক্তিক বিক্রয়। তো মোটামুটি এই কার্যক্রমগুলোর মাধ্যমেই ব্যবসা প্রতিষ্ঠানের প্রসার যে কার্যক্রম আছে সেটা সম্পন্ন হয়ে থাকে। দেখো, আমরা মোটামুটি মার্কেটিং মিক্স বা বাজারজাতকরণ মিশ্রণের যে 4টা উপাদান আছে, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, মোটামুটি সবগুলি আমরা জেনে ফেলেছি এবং আমাদের একটা ভালো ধারণা তৈরি হয়েছে আশা করি। তো আজকের মতো বিদায়, আগামী ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ হাফিজ।